উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন শ্রীযুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দ্বিতীয় পর্ব। শশীর চরিত্রে দুটি সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতাও তার যথেষ্ট। তার কল্পনাময় অংশটুকু গোপন ও মুখ। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে না মিশলে একথা কেহ টের পাইবে না যে তাহার ভিতরেও জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতায় একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তার বুদ্ধি, সংযম ও হিসাবী প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়। সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণাবলীর জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। শশীর চরিত্রের এই দিকটা গড়িয়া তুলিয়াছে তার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া, আসলে সে করে সম্পত্তি কেনাবেচা ও টাকা ধার দেওয়া, অর্থাৎ দালালি ও মহাজনী। শোনা যায় এককালে সে নাকি বার তিনেক জীবন্ত মানুষের কেনাবেচার ব্যাপারেও দালালি করিয়াছে। 3টি বৃদ্ধের বউ জুটিয়া দেওয়া সে আজকের কথা নয়। বৃদ্ধ 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হইয়াছে। এখন যামিনী কবিরাজের মরণ হইলেই ব্যাপারটা পুরোপুরি ইতিহাসের গর্ভে তলাইয়া যাইতে পারে। কিন্তু যামিনী কবিরাজের বউ শশী যাকে সেনদিদি বলিয়া ডাকে এবং শশীকে সে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে। স্বামীকে সে এত যত্নে এত সাবধানে বাঁচাইয়া রাখিয়াছে যে শীঘ্র যামিনী কবিরাজের মরিবার সম্ভাবনা নাই। যামিনী কিন্তু মরিতে চায়। গ্রামের কলঙ্ক রটানোর কাজে উৎসাহী নিষ্কর্মা ব্যক্তির সংখ্যা এত বেশি যে এতটুকু এদিক ওদিক হইলে গ্রামের বৌজিদের কলঙ্ক দিগদিগন্তে রটিয়া যায়। কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যা যাচাই করে না, আর যে অবিশ্বাস করে সেও নয়। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। গ্রামের কলঙ্কিনীদের মধ্যে শশীর সেনদিদির প্রসিদ্ধি সব থেকে বেশি। গোপালের সঙ্গেই তার নামটা জড়ানো হয় সবসময়। লোকে নানা কথা বলা বলি করে। শশী বিশ্বাস করে না, যামিনী করে। সে থুরথুরো বুড়ো, সন্ধ্যের তীব্র বিষে সে দগ্ধ হইয়া যায়। স্ত্রীর কায়েত বাড়ির কাসুন্দি বানাইয়া আসার কৈফিয়তটা সে বিশ্বাস করে না, অথচ শশীর সেনদিদি সত্য কৈফিয়তই দেয়। অতীতে কখনো সে যদি কোনো অন্যায় করিয়া থাকে, তা অতীতের সত্য মিথ্যা পাপ পুণ্য মিশিয়ে আছে। উন্মাদ ছাড়া আজ শশীর সেনদিদিকে কেহ অবিশ্বাস করিবে না। বুড়া হইয়া যামিনীর মাথাটা খারাপ হইয়া গিয়াছে। দেখা হইলে গোপালকে সে শাপ দেয়, বলে, 1 কাড়ি টাকা নিয়া তুই আমার খুব উপকারটা করেছিলি গোপাল, উচ্ছন্ন যাবি তুই, তোর সর্বনাশ হবে, ঘরবাড়ি তোর শ্মশান হয়ে যাবে। যামিনী কবিরাজের বইয়ের সম্বন্ধে গোপালের বদনাম হয়তো মিথ্যা, তবু লোক গোপাল ভালো নয়। তুচ্ছ কতগুলি টাকার জন্য সেই তো প্রতিমার মতো কিশোরীকে বুড়া পাগলাটে যামিনী কবিরাজের বউ করিয়াছিল। শশী গোপালের একমাত্র ছেলে। মেয়ে আছে 3টি। বড় মেয়ে নাম হচ্ছে বিদ্যবাসিনী। বড়গার নায়েব শ্যামচরণ দাসের বড় ছেলে মোহনের সঙ্গে তার বিবাহ হইয়াছে। মোহনের একটি পা খোড়া। মেজ মেয়ে বিন্দুবাসিনীর বিবাহ হইয়াছে খাস কলকাতায় বড় বাজারের নন্দলাল অ্যান্ড কংয়ের নন্দলালের সঙ্গে। গোপালের সে এক স্মরণীয় কীর্তি। নন্দলালের কারবার পাটের। চারদিক হইতে পাট সংগ্রহ করিয়া জমা করিবার সুবিধা হয় এবং
চালান দিবার ভালো ব্যবস্থা থাকে এমন একটি মধ্যবর্তী গ্রাম খুঁজিয়া বাহির করিবার উদ্দেশ্যে বছর সাতেক আগে সে একবার এদিকে আসিয়াছিল। গোপাল তাহাকে ডাকিয়া লইয়া গিয়াছিল নিজের বাড়ি, আদর যত্ন করিয়াছিল ঘরের লোকের মতো। তারপর কোথা দিয়ে কি হইয়া গেল কে জানে, হয়তো নন্দলালের দোষ ছিল, হয়তো ছিল না। 3 দিন পরে গোপালের অনুগত গ্রামবাসীরা লাঠি হাতে দাঁড়াইয়া বিন্দুর সঙ্গে নন্দলালের বিবাহ দিয়া দিল। নন্দলালের চাকরটা রাতারাতি বাজিতপুর পালাইয়াছিল। পরদিন মনিবের উদ্ধারে সে একেবারে পুলিশ লইয়া হাজির। নন্দলাল ইচ্ছা করিলে কিছু কিছু শাস্তি অনেকেই দিতে পারিত, কিন্তু গভীর বিষণ্ণ মুখে পুলিশকে কিন্তু সেই বিদায় করিয়া দিল। তারপর বউ লইয়া সেই যে সে কলকাতায় গেল, গাউদিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিল না। যাই হোক, নন্দলালের কাছে বিন্দুবাসিনী হয়তো সুখেই আছে। গ্রামের লোক সঠিক খবর রাখে না। 7 বছরের মধ্যে বিন্দু একবার মাত্র 3 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছে। গ্রামের ছেলেবুড়ো তখন ঈর্ষায় চোখে চাহিয়া দেখিয়াছিল। অলঙ্কারে অলঙ্কারে বিন্দুর দেহে তিল ধারণের স্থান নাই, একেবারে যেন বাইজি। তবু হয়তো বিন্দু সুখে নাই। নন্দর তো বয়স হইয়াছে, আরেকটা তো স্ত্রী তাহার আছে, চরিত্র সম্ভবত তার ভালো নয়। গাউদিয়া বেশেই যাহাদের বিবাহিতা কন্যাগুলি সারি সারি দাঁড়াইয়া চোখের জলে ভাসে, তারা ভাবে হয়তো বিন্দু সুখে নাই। ভাবিয়া তারা তৃপ্তি পায়। কেহ মুখ ফুটিয়া মনের কথা বলিলেও ফেলে। গোপাল শুনিতে পাইলে অস্পষ্ট স্বরে বলে, লক্ষ্মী ছাড়ার দল। এমনি বাপের শাসনে শশী মানুষ হইয়াছিল। কলিকাতায় মেডিকেল কলেজে পড়িতে যাওয়ার সময় তার হৃদয় ছিল সংকীর্ণ, চিন্তাশক্তি ছিল ভোঁতা, রসবোধ ছিল স্থূল। গ্রাম্য গৃহস্থের স্বকেন্দ্রীয় সংকীর্ণ জীবনযাপনের মোটামুটি একটা ছবি ছিল তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে তার কল্পনার সীমানা। কলিকাতায় থাকিবার সময় তার অনুভূতির জগতে মার্জনা আনিয়া দেয় বই এবং বন্ধু। বন্ধুটির নাম কুমুদ, বাড়ি বরিশালে। লম্বা কালো চেহারা, বেপরা খ্যাপাটে স্বভাব। মাঝে মাঝে কবিতাও কুমুদ লিখিত। কলেজে সে প্রায় যাইত না। হোস্টেলে নিজের ঘরে বিছানায় চিত হইয়া শুইয়া যত রাজ্যের ইংরেজি বাংলা নভেল পড়িত। কলিকাতার মতো হৃদয়গ্রাহী করিয়া ধর্ম, সমাজ, ঈশ্বর ও নারীর বিরুদ্ধে যা মনে আসিত বলিয়া যাইত, আর টাকা ধার করিত শশীর কাছে। শশী প্রথমে মেয়েদের মতোই কুমুদের প্রেমে পড়িয়া গিয়াছিল। ওকে টাকা ধার দিতে পারিলে সে যেন বর্তিয়া যাইত। কুমুদ প্রথমে তাকে বিশেষ আমল দিত না, কিন্তু অনেক দুঃখ, অপমান ও অভিমান চুপচাপ সহ্য করিয়া শশী তার অন্তরঙ্গতা অর্জন করিয়াছিল। সেটা তার অনুকরণ করার বয়স। এই একটিমাত্র বন্ধুর প্রভাবে শশী একেবারে বদলাইয়া গেল। যে দুর্গের মধ্যে গোপাল তার মনকে পুরিয়া সিল করিয়া দিয়াছিল, কুমুদ তাহা একেবারে ভাঙিয়া ফেলিতে পারিল না। কিন্তু অনেকগুলি জালনা দরজা কাটিয়া দিয়া বাইরের আলো বাতাস আনিয়া দিল। অন্ধকারের অন্তরাল হইতে মনকে তাহার বাইরের উদারতার বেড়াইতে যাইতে শিখিয়া দিল। প্রথমটা শশী একটু উদ্ভ্রান্ত হইয়া গেল। মাথা ঘামাইয়া জীবনকে ফেনাইয়া ফাঁপাইয়া মানুষ এমন বিরাট ব্যাপার করিয়া তুলিয়াছে, জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়ে এমন জটিল, এমন রসালো মানুষের জীবন। তারপর গ্রামে ডাক্তারি করিতে বসিয়া প্রথমে সে যেন হাঁপাইয়া উঠিল। জীবনটা কলকাতায় যেন বন্ধুর বিবাহের বাজনার মতো বাজিতেছিল, সহসা স্তব্ধ হইয়া গিয়াছে। এইসব অশিক্ষিত নরনারী, ডোবা পুকুর, বন জঙ্গল মাঠ, বাকি জীবনটা তাহাকে এইখানে কাটাইতে হইবে নাকি?
ওহ ভগবান, একটা লাইব্রেরি পর্যন্ত যে এখানে নাই। ক্রমে ক্রমে শশীর মন শান্ত হইয়াছে। সে তো গ্রামেরই সন্তান। গ্রাম্য নরনারীর মধ্যে গ্রামের একটি মাখিয়া গ্রামের জলবায়ু শুষিয়া সে বড় হইয়াছে। হৃদয় ও মনের গড়ন আসলে তাহার গ্রাম্য। শহর তার মনে যে ছাপ দিয়াছিল তা মুছিবার নয়, কিন্তু সে শুধু ছাপ, দাগ নয়। শহরের অভ্যাস যতটা পারে বজায় রাখিয়া বাকিটা সে বিসর্জন করিতে পারিল। কুমুদ ও বইয়ের কল্যাণে পাওয়া বহুবৃত্তের আশা আকাঙ্ক্ষাও ক্রমে ক্রমে সে চিন্তা ও কল্পনাতে পর্যবসিত করিয়া ফেলিতে পারিল। এই সুদূর পল্লীতে হয়তো সে বসন্ত কখনো আসিবে না, যার কোকিল পিয়ানো, সুবাস, এসেন্স, দক্ষিণা ফ্যানের বাতাস। তবু শশী শশীর মনকে কে বাঁধিয়া রাখিবে? দীর্ঘ জীবন পড়িয়া আছে বিপুল পৃথিবী। আজ শশী কামিনী ঝোপের পাশে ক্যাম্প চেয়ারে বসিয়া বাঁশঝাড়ের পাতা কাঁপানো ডোবার গন্ধভরা ঝিরিঝিরি বাতাসে উন্মনা হোক। কোলের উপর ফেলিয়া রাখা বইখানার দুটি মলাটের মধ্যে কাম্য জীবনটি তার আবদ্ধ থাকে। একদিন কিয়ারি করা ফুল বাগানের মাঝখানে বসানো লালটাইয়ের ছাউয়ের বাংলোয় শশী খাঁচার মধ্যে কেনারি পাখির নাচ দেখিবে। দামি ব্লাউজে ঢাকা বুকখানা শশীর বুকের কাছে স্পন্দিত হইবে। আলো, গান, হাসি, আনন্দ, আভিজাত্য কিসের অভাব তখন থাকিবে শশীর? কায়েতপাড়ার পথটি 3 ভাগ অতিক্রম করিয়া গেলে শশীর বাড়ি। হারুর বাড়ি পথের একেবারে শেষে। সেই হারুঘোষ খালের ধারে বটগাছটার তলে যে একদিন অপরাহ্নে বজ্র আঘাতে মরিয়া গিয়াছে। মতির জ্বর কমে নাই। সন্ধ্যার সময় শশী তাকে দেখিতে গেল। সারাদিন শশীর সময় ছিল না। সন্ধ্যার সময় হারুর বাড়িতে প্রদীপ জ্বলে নাই। হারুর বউ মোক্ষদা হারুর ছেলে পরাণের বউ কুসুমের উপর ভারী খাপ্পা হইয়া উঠিয়াছিল। ব্যাপারটা বুঝিয়া দেখো, গৃহস্থ বাড়ি, সন্ধ্যা আসিয়াছে, বাড়িতে একটা বউ আছে, অথচ সন্ধ্যা প্রদীপ জ্বলে নাই। গলায় দড়ি দিয়া বউটা মরিয়া যায় না কেন? কুসুম গিয়াছিল ঘাটে। ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল। তারপর জ্বালিতে গেল প্রদীপ। তার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে একেবারে খেপাইয়া তুলিল। কুসুমের হাত হইতে প্রদীপটা ছিনাইয়া লইয়া রান্নাঘরে গিয়া উনানে পাটখাড়ি ধরাইয়া সে প্রদীপ জ্বালিল। তারপর তাড়াতাড়ি পার হইতে গিয়া শুকনো উঠানে সে কেমন করিয়া পড়িয়া গেল কে জানে। কুসুম হাসিয়া উঠিল সশব্দে। তারপর আঁচলটা কোমরে জড়াইয়া মোক্ষদাকে আড় কোলে শূন্য তুলিয়া শোবার ঘরে দাওয়ায় নামাইয়া দিল। 23 বছরের বাজা মেয়ে, গায়ে তার জোর কম নয়। কিছুক্ষণ বাড়িতে আর কান পাতা যায় না। মোক্ষদা গলা ফাটাইয়া সাপিতে থাকে। ছেলে কোলে বুসি ব্যাপার জানিতে আসিলে ছেলে তার জুড়িয়া দেয় কান্না। ওদিকের ঘরে বুসির মুমূর্ষু পিসি বিছানায় উঠিয়া বসিয়া আর্তস্বরে বলিতে থাকে, কি হলো রে ও বুসি, ওলো কুসুম, কি হলো রে? হে ভগবান, কেউ কি সাড়া দেবে? বড় ঘরের অন্ধকার হইতে মতি শুনিয়াছিল। সেও তার ক্ষীণ কণ্ঠটা যতটা পারে উঁচুতে তুলিয়া ব্যাপার জানিতে চায়। অবিচলিত থাকে শুধু কুসুম। দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া সে মোক্ষদার গাল শোনে। তারপর রান্নাঘর হইতে একটা জ্বলন্ত কাঠ আনিয়া ঢুকিতে যায় শোবার ঘরে। আঘাতের বেদনা ভুলিয়া মোক্ষদা হাউমাউ করিয়া ওঠে। ও কি লো বউ, ও কি, ঘরে দৌড়ে আগুন দিবি নাকি? হ্যাঁ? আগুন দেব কেন মা?
পিলসুজের প্রদীপটা জ্বালাবো। উনুনের কাঠ এনে দীপ জ্বালাবি? দেখ বুঝি দেখ, হারামজাদি ঘরের মধ্যে চিতা জেলে দিতে চলল, চেয়ে দেখ। কুসুম চোখ পাকাইয়া বলে, গাল দিও না বলছি অত করে। আম পাতা দেখছো না হাতে? কাঠ থেকে যদি দীপ জ্বালাবো, পাতা নিয়ে যাচ্ছি কি চিবিয়ে খাবো বলে নাকি? মোক্ষদা গলা নামাইয়া বলে, গাল তোমায় আমি দিইনি বাছা, দিয়েছি বুচিকে। কুসুমকে এবারে সকলে ভয় করে। এই বস্তু ভিটাটুকু ছাড়া হারু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ বাধা আছে 7 বৎসর। একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দেবে নালিশ ঠকিয়া। এরা সব তখনই যাইবে কোথায়? তাই বলিয়া কুসুম যে সবসময় বাড়ির লোকগুলিকে শাসন করিয়া বেড়ায় তা নয়, বরং সে অনেকটা নিরীহ সাজিয়া থাকে। বকাবকি করিলে সবসময় কানেও তোলে না, নিজের মনের ঘরে কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো লাগে না, খিড়কির দরজা দিয়া বাইর হইয়া গিয়া তালবনে তালপুকুরের ধারে ভূপতিত তালগাছটার গুড়িতে চুপচাপ বসিয়া থাকে। উনানে ডাল ভাত একটা কিছু চাপাইয়াই হয়তো যায়। বাড়ির লোকে তার অনুপস্থিতি টের পাইয়া পোড়া গন্ধে মেজাজের কেহ তার হদিস পায় না। কতখানি সে সহ্য করিবে, কখন রাগিয়া উঠিবে, আজ পর্যন্ত তাহা ঠিকমতো বুঝিতে না পারিয়া সকলে একটু বিপদগ্রস্ত হইয়া থাকে। পাড়ার লোক বলে, বউ তোমাদের যেন একটু পাগলাটে না গো পরাণের মা। মোক্ষদা বলে, একটু কেন মা, বেশ পাগল। পাগলের বংশ যে, ওর বাপ ছিল না, পাগল হয়ে 2 বছর শেকল দিয়ে বেঁধে রাখত। ঘরে ঢুকিয়া কুসুম প্রদীপ জ্বালিল। গাল ফুলাইয়া সবে সে শাকে 3 বার ফু দেওয়া শেষ করিয়াছে, উঠানে শোনা গেল শশীর গলা। বিছানার কাছে গিয়া কুসুম বলিল, সন্ধ্যা হতে না হতে খোঁজ নিতে এসেছে মতি। মতি কোনো জবাব দিল না। কুসুম আবার বলিল, ওলো মতি শুনছিস, সন্ধে প্রদীপ জ্বালাতে না জ্বালাতে দেখতে এসেছে, দরদ কত। ভারী জল চৌকিটা অবলীলাক্রমে তুলিয়া লইয়া গিয়া সে দাওয়ায় পাতিয়া দিল। বলিল, জ্বর কমছে, ঘুমোচ্ছে এখন। মোক্ষদা বলিল, মতি আবার ঘুমাইল কখন বউ? এইমাত্র সাড়া পেলাম যে। শশী বলিল, তোমার শাকের শব্দেও মতির ঘুম ভাঙিল না পরাণের বউ। সে জল চৌকিতে বসিল, ঘরের ভিতরে এক নজর চাহিয়া বলিল, পরাণ বিকেলে গিয়া বলে এলো জ্বর নাকি একেবারে খুব বেড়েছে। কুসুম বলিল, মিথ্যে বলেছে ছোটবাবু, এটুকুতে অস্থির তো, জ্বর কই? মোক্ষদা বলিল, কী সব বলছো তুমি আবল তাবল, যাও না বাসা রান্নাঘরে। কুসুম বিনা প্রতিবাদে রান্নাঘরে চলিয়া গেল। মুখে কৌতুকের হাসি নাই, গাম্ভীর্য নাই। শশী বলিল, সকালে যে ওষুধ পাঠাইয়াছিলাম খাওয়া হয়নি? মোক্ষদা বলিল, তা তো জানি না বাবা, দেখি শুধুই মেয়েকে। রান্নাঘর হইতে কুসুম বলিল, ঔষধ খাওয়ানো হয়েছে গো, হয়েছে। চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙাচ্ছ কেন? ঘরের ভিতর হইতে ক্ষীণকণ্ঠে মতি বলিল, আমি ওষুধ খাইনি মা। মোক্ষদার চোখ পাকাইয়া রান্নাঘরের দিকে চাহিয়া বলিল, শুনলে বাবা, দিব্যি কেমন মিথ্যা কথাগুলি বলে গেল বউ, শুনলে? শশী একটু হাসিল, কিছু বলিল না। কুসুমের এরকম সরল মিথ্যাভাষণ সে মাঝে মাঝে লক্ষ্য করিয়াছে। ধরা পড়িবে জানিয়া শুনিয়াই সে যেন এই মিথ্যা কথাগুলি বলে। এ যেন তাহার এক ধরনের পরিহাস। কালোকে সাদা বলিয়া আড়ালে গিয়া সে হাসে। ঘরে গিয়া শশী মতিকে জিজ্ঞেস করিল, কি কষ্ট হচ্ছে রে মতি? মতি তা জানে না। সে আন্দাজে বলিল,
গা ব্যথা করছে ছোটবাবু, তেষ্টা পেয়েছে। পিসিকে শান্ত করিয়া বুঝি আসিয়াছিল, বলিল, আজ বড় কেশেছে ছোটবাবু, সারাদিন। কানে নল লাগাইয়া শশী মতির বুকটা পরীক্ষা করিয়া দেখিল। এ পরীক্ষায় মতির বড় লজ্জা করে, বুকের মধ্যে টিপ টিপ করিতে থাকে। স্টেথোস্কোপের নল বাহিয়া তা শশীর কানে পৌঁছায়। সে অবাক হইয়া বলে, নিঃশ্বাস বন্ধ করে থাকিতে তোকে কে বলেছে মতি? জোরে জোরে নিঃশ্বাস নে। বুঝি আলোটা উঁচু করিয়া ধরিয়াছে। শশী মতির মুখের দিকে তাকায়। ভাঙা লণ্ঠনের রাঙা আলোতে মতির রং যেন মিশিয়া গিয়াছে। নিঃশব্দ পদে কুসুম যে কখন পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। বুকে ওর হয়েছে কি? অত পরীক্ষা কিসের? একটু সর্দি বসিয়েছে বলে মনে হচ্ছে পরাণের বউ, গরম তেল মালিশ করে দিও। কুসুম ভীরু কণ্ঠে বলে, সর্দি ঠিক তো ছোটবাবু? পরীক্ষের রকম দেখে ভয়ে বুক কাঁপন লেগেছে মা। ক্ষয় রোগেই বা ধরল। ওলো মতি, বলিনি তোকে? বলিনি জ্বর গাওয়ায় গিয়ে বসিস নে, ঠান্ডা লেগে মরবি। শশী বাহিরে গিয়ে একটু বসে। মোক্ষদা তখন সবিস্তারে তাহাকে শোনায় তার আষাঢ় খাওয়ার বৃত্তান্ত। বলে, বউ আমাকে ঠেলে দিয়েছে বাবা। বউ নিয়ে হয়েছে আমার মরণ। নিচু গলায় আবোল তাবোল অনেকক্ষণ মোক্ষদা বকে। হারু আজ মরিয়াছে দিন 7 তার কথা উল্লেখ করিয়া সে এখন আর সুর করিয়া কাঁদে না। বারবার শুধু চোখ মুছে গলাটা ধরিয়া আসে। স্বামীর শোকে ভিজিয়া আসা গলায় থাকিয়া থাকিয়া নিন্দা করে সে কুসুমের। শুনিয়া মনে হয় সবই বুঝি সত্য বলিতেছে। বুঝি চুপ করিয়া শোনে, কথাটি বলে না। না দেয় সাই, না করে প্রতিবাদ। আর রান্নাঘরে শশীকে শোনায় কুসুম করে যাত্রার দলের গান। টানা শুনশান নীরবতা। সত্যি সত্যি পাগল নাকি কুসুম? তারপর রান্নাঘর হইতে বাহির হইয়া কুসুম কোথায় যায় কে বলিবে? শশী খানিক পরে বিদায় নেয়। হারুর বাড়ি কায়েতপাড়ার পথটার ঠিক উপরে নয়, দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়া হাত 3 চড়া খানিকটা পথ পার হইয়া রাস্তায় পড়িতে হয়। শশী তাড়াতাড়ি পথটুকু পার হইয়া যাইতেছিল। ডাইনে বেগুন ক্ষেতের বেড়ার ওপাশ হইতে কুসুম বলিল, ছোটবাবু শুনুন। শশী অবাক হইয়া বলিল, তুমি ওখানে কি করছো বউ? সাপে কামড়াবে যে। কুসুম বলিল, সাপে আমাকে কামড়াইবে না ছোটবাবু, আমার অদেষ্টে মরণ নেই। শশী হাসিয়া বলিল, কি আবার হলো তোমার? পরাণের বউ বলে যে ডাকলেন আজ? পরাণের বউ বললে আমার গোসা হয় ছোটবাবু। পিসি বলতো বুসির ছোট পিসি। ও বছর যে স্বর্গে গেল, এমনি গাল তাকে একদিন দিলাম। আমাকেও না হয় দাও 2 গাল। তাই বললাম। হ্যাঁ ছোটবাবু, তাই বললাম। পূজ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্যি হয়। গড় গড় করিয়া মুখস্থ বুলির মতো একরাশ তোষামোদের কথা কুসুম বলিয়া যায়। শুনি তো মন্দ লাগে না শশীর। কত বছর আজ সে কুসুমের এমনি পাগলামি দেখিতেছে। ওর এই সব খাপছাড়া কথার ব্যবহার একটি যেন মিষ্টি ছন্দ আছে। বাড়ি যাও বউ, ভাত পোড়া লাগবে। কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে? আসব। কেমন থেকে সকালে একবার খবর পাঠাইও। রোজ একবার এলেই হয়। জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বলে ছোটবাবু। বলে শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে। না, না ডাকলে আর আসে না।
মতি কি বলে জানেন? ছোটবাবুর অহংকার হয়েছে। শশী আগাইয়া যায়, বলে, আমার কাজ আছে বউ, কাল এসে তোমার মিছে কথা শুনব। মিছে কথা নয় ছোটবাবু। শশী চলে গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়াইয়া কুসুম একটু হাসিল। সামনে গাছের মাথার কাছে একটু আলো হইয়াছে। কুসুম জানে ওখানে চাঁদ উঠিবে। চাঁদ উঠিলে, চাঁদ উঠিবার আভাস দেখিলে কুসুম যেন শুনিতে পায়, ভিনদেশী পুরুষ দেখি চাঁদের মতন, লাজ রক্ত হইল কন্যা পরম যৌবন। কে সে কিশোরী? ভিনদেশী পুরুষ দেখিয়া যার লজ্জাতুর প্রেম জাগিত, সে কুসুম নয়। হে ভগবান, সে কুসুম নয়। অন্ধকারে ঠাউর করিয়া দেখিয়া বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলে, শশী না? ও বাবা শশী, তুমি খুঁজে বেড়াচ্ছি যে। ভূত যেন কেমন করছে শশী। ওর মা কাদা কাটা লাগিয়েছেন, তুমি এসে একটিবার দেখে যাও। শশী বলে, চলুন। চলিতে আরম্ভ করিয়া বলে, বাবা বলেছিলেন কতবার তো বাড়ুজ্যে বাড়ি গেলি শশী, পয়সা কড়ি দিয়েছে কিছু? দুটো একটা কলের টাকা না দিলে তো বিপদ। কত মিথ্যে বলবো বাবার কাছে? পয়সা কড়ির ব্যাপারে জানেন তো, বাবার একটি পয়সা এদিক ওদিক হবার জো নেই। বাসুদেব লজ্জা পাইয়া বলিলেন, শশীর টাকা কালই পৌঁছিয়া দিয়ে আসিবেন শশীর বাড়িতে, নিজে যাইবেন। শশী ভাবে, আজ নয় কেন? মুখে সে কিছু বলে না। বাসুদেবের বাড়ি কম দূর নয়। শ্রীনাথের দোকান ছাড়াইয়া রজনী সরকারের পাকা দালানের পাশ দিয়া বামুনপাড়া পর্যন্ত গড়ানো সাপের মতো আঁকাবাঁকা পথের মাঝখান হইতে দক্ষিণ দিকে ঝোপঝাড়ের ভিতর দিয়ে পায়ে চলা যে সংকীর্ণ রাস্তাটুকু পোয়াটে গিয়া মাঠের মধ্যে হারাইয়া গিয়াছে, তার শেষাশেষি। কদিন বৃষ্টি হয় নাই। এবছরের মতো বর্ষা বোধহয় শেষ হইয়াছে। পথের কাদা কিন্তু শুকায় নাই। জুতা হাতে করিয়া বাসুদেবের বাড়ি পৌঁছায়া শশী পা ধুইল। বাসুদেবের ছোট ছেলে ভূতর বয়স বছর 10। 7-8 দিন আগে গাছের মগডাল হইতে পড়িয়া গিয়া হাত পা দুই ভাঙিয়াছিল। তারপর জ্বরে বিকারে অজ্ঞান হইয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসিয়া পড়িয়াছে। শশী তাকে সদর হাসপাতালে পাঠাইতে বলিয়াছিল। এরা রাজি হয় নাই। হাসপাতালের নামে ভূতর মা ডুকরাইয়া কাঁদিয়া উঠিয়াছিল। ছেলেকে চৌকাটের বাইরে নিয়ে এলে সে বিষ খাইয়া মরিবে। তারপর শশী প্রাণপণে ভূতর চিকিৎসা করিতেছে। দিনে 2-3 বার আসে। ভূতর শিওরে তার মা লক্ষ্মীমণি মৃদু স্বরে কাঁদিতেছিলেন। বড় 2টি ছেলে, 2টি বিবাহিতা মেয়ে, 3টি বউ ঘরের মধ্যে ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। বড় বউটি বিধবা, গোমটা দিয়া ভূতকে সে বাতাস করিতেছিল। মায়ের পরে এ বাড়িতে দুরন্ত ছেলেটাকে সে হয়তো ভালোবাসে সকলের চেয়ে বেশি। 2 চোখ দিয়া তার দরদর করিয়া জল পড়িতেছে। ভূতর অবস্থা দেখিয়া শশীর মুখ স্লান হইয়া গেল। ছেলেটা বাঁচিবে না এ সন্দেহ তার ছিল। তবু দুপুরবেলা ওকে দেখিয়া গিয়া একটু আশা তার হয়েছিল বই কি। একবেলায় অবস্থা যে এরকম দাঁড়াইবে সে তা ভাবিতেও পারে নাই। ছেলেটার সর্বাঙ্গে সে জড়াইয়া ব্যান্ডেজ বাঁধিয়াছিল। নড়িবার উপায় তার নাই। এখন থাকিয়া থাকিয়া মুখটা শুধু বিকৃত করিতেছে। শশীর গলা এমনি মৃদু, এখন আর মৃদু শোনাইল। একটু আগুন চাই সেঁক দেবার, গরম কাপড় যদি 1 টুকরো থাকে। বিধবা বউটি মালসার আগুন আনিল। একটা আলোয়ান ভাঁজ করিয়া শশীর নির্দেশ মতো ভূতের বুকে সেঁক দিতে লাগিল। শশী তাকে একটা ইঞ্জেকশন দিয়া একটু অপেক্ষা করিল। বারবার চোখের ভিতরটা লক্ষ্য করিয়া দেখিল, নাড়ি টিপল, তারপর নীরবে উঠিয়া আসিল। সকলে এতক্ষণ শ্বাসরোধ করিয়াছিল। শশীর উঠিয়া আসার ইঙ্গিতে ঘরে তাহাদের সমবেত কান্না একেবারে ভাঙিয়া পড়িল। বিধবা বউটি পাগলের মতো ছুটিয়া আসিয়া
শশীর পথ রোধ করিয়া বলল, না, তুমি যেতে পারবে না শশী। আমার ভূতকে বাঁচিয়ে যাও, যাও, আমার ভূতকে বাঁচাও। ও যে আমার জন্যে জাম আনিতে গাছে উঠিয়াছিল শশী। শশী কি বলিবে, সে গভীর হইয়া থাকে। তারপর পথ পাইয়া বাহির হইয়া যায়। জুতা হাতে করিয়া সে নামিয়া যায় পথে। বয়ে চলা পথটির শেষও সে কান্নার শব্দ শুনতে পায়। শ্রীনাথ দাসের মুদি দোকানের সামনে বাঁশের পাতার তৈরি বেঞ্চিতে কয়েকজন জটলা করিতেছিল। বোধ হয় গল্পে মশগুল থাকায় বাসুদেবের সঙ্গে যাওয়ার সময় শশীকে তারা দেখিতে পায় নাই। এবার শ্রীনাথ দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, একটু বসে যান ছোটবাবু, টুলটা ছাড় দেখি। নিয়োগী মশাই, ছোটবাবুকে বসতে দাও। পঞ্চানন চক্রবর্তী জিজ্ঞাসা করিল, কোথায় গিয়েছিলে শশী? শশী বলিল, বাসুদেব বাড়ুজ্যের বাড়ি। ভূত এইমাত্র মারা গেল। বটে, বাঁচল না বুঝি ছেলেটা? তবে তোমাকে বলি শোনো শশী, ভূত যেদিন পড়ল আষাঢ় খেয়ে, দিনটা ছিল বৃহস্পতিবার। খবর পেয়ে মনে কেমন একটা খটকা বাঁধল। বাড়ি গিয়ে দেখলাম পাজি। যা ভেবেছিলাম, ছেলেটাও পড়েছে, বারবেলাও হয়েছে খতম। লোকে বলে বারবেলা, বারবেলা কি সবটাই সর্বনেশে বাপু? বিপদ যত ওই খতম হবার বেলা। বারবেলা যখন বাড়ছে, পায়ে কাটাকাটি ফুটলে দুনিয়া উঠে অক্কা পায়ে দেবে। নবীন জেলের বড় ছেলেটাকে সেবার কুমিরে নিল। সেদিনও বৃহস্পতিবার, সেবারও ছেলেটা খালে নামলো, বারবেলাও অমনি ছেড়ে দিল। গাউদিয়ার খালে নইলে কুমির আসে? খালের কুমির শুধু নয়, ভূতর কথাও আসিয়া পড়িল। তারপর বাজারের সন্ন্যাসী, বাজার দর, একালে সেকালের পার্থক্য, নারীহরণ, পূর্ণ তালুকদারের মেয়ের কলঙ্ক, বিদেশিবাসীর গায়ে বড় চাকুরে সুজন দাস, এইসব আলোচনা। শশী কি এত উঁচুতে উঠিয়া গিয়েছে যে এইসব গ্রাম্য প্রসঙ্গে তার মন বসিল না। শান্ত অবহেলার সঙ্গে নীরবে শুনিয়া গেল। তা তো নয়, শুধু আধখানা মন দিয়া সে ভাবিতেছিল, এতগুলি মানুষের মনে কি আশ্চর্য মিল। কারোর স্বতন্ত্র নাই, মৌলিকতা নাই, মনের তারগুলি এক সুরে বাঁধা। সুখ দুঃখ এক, রস অনুভূতিও এক, ভয় ও কুসংস্কার এক। হীনতা ও উদারতার হিসাবে কেউ কারো সে এতটুকু ছোট বা বড় নাই। পঞ্চানন জমিদার সরকারের মোহরি, কীর্তি নিয়োগী পেনশনপ্রাপ্ত হেড পিয়ন, নারায়ণ গায়ের বাংলা স্কুলের মাস্টার, গুরুগতি চাষাবাদ, ব্যবসা, ইহাদের পৃথক মনগুলি এক ধাঁচে গড়িয়া উঠিল কি করিয়া? স্বতন্ত্র মনে হয় শুধু ভুজঙ্গধরকে। বাজিতপুরে সে ছিল এক উকিলের মোহরি, টাকার গোলমালে দু বছর জেল খাটিয়া আসিয়াছে। বেশি কথা ভুজঙ্গধর বলে না। ছোট ছোট কুঠিল চোখের চাউনি চঞ্চলভাবে এদিক ওদিকে ঘুরিয়ে বেড়ায়। মনে হয় কি যেন সে মতলব আটিয়াছে, গোপন ও গভীর। কীর্তি নিয়োগীর মাথা জুড়ে চকচকে টাক। এতদিন পিয়নের হলদে পাগড়িতে ঢাকা থাকিত, এখন টাকের উপর আলুর মতো বড় আপটি দেখে হাসি পায়। ইহার প্রতি শ্রীনাথের শ্রদ্ধা গভীর। কেন সে কথা কেহ জানে না। কীর্তির কথাগুলি শ্রীনাথ যেন গিলিতে থাকে। কীর্তি একটি পয়সা বাহির করিয়া বলে, ও শ্রীনাথ, সাবু দিও দেখি 1 পয়সা। শ্রীনাথ 1 পয়সায় যতটা সাবু কাগজে মুড়িয়া তাহাকে দেয়, তা দেখিয়া সকলে যেন ঈর্ষাবোধ হয়। ভুজঙ্গধর সাপের মতো চোখ দুটিকে কয়েকবার পলক পড়ল না। উপরে ঝোলানো কেরোসিনের আলোটিতে শ্রীনাথের দোকানে আলো মন্দ হয় না। দোকানের সাজানো জিনিসগুলোতে যেন একটি লক্ষ্মীশ্রী ছড়ানো থাকে। ছোট ছোট চৌকে কাঠের
খোপে চাল ডাল, একটা ময়দার বস্তা, বারকষে বসানো তেলের দাগ মাখা পাত্র, মুড়ি মুরগির 2টি ছালা, হরিণের ছবি আটা দেশলাইয়ের প্যাক, একদিকে কাঁচ বসানো হলদে টিনে সাগু বার্লি, গোল গোল লজেন্স, ভুজঙ্গধর চারিদিকে চুপ বলিয়া শ্রীনাথের বসিবার ও পয়সা রাখিবার চৌকে ছোট চৌকিটি ভালো করিয়া দেখিবার ভূমিকার মতো। সামনে পথ দিয়া আলো হতে কেউ হাঁটিয়া যায়, কেউ যায় বিনা আলোতে। শ্রীনাথের 1-2টি খদ্দের আসে। উপস্থিত একজন খদ্দেরকে এসে ভূতর মৃত্যুর সংবাদ শোনায়। না, যে বিষয়ে আলোচনা চলুক, ভূতর কথাটা তারা ভোলে নাই।